আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানে রকেটের গতি সম্পর্কে আলোচনা করছি। তো রকেটের গতি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বিভিন্ন প্রকার রকেট তোমাদের চিত্রের সাহায্যে দেখালে তোমাদের আগ্রহ আরো বৃদ্ধি পাবে। তো রকেট মূলত ব্যবহৃত হয় মহাকাশে পাড়ি দেওয়ার জন্য, বৃহৎ আকৃতির রকেট। এছাড়া রকেটের ধারণাকে কাজে লাগিয়ে ছোট রকেট এমনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, বহু প্রয়োগ রয়েছে। তো আমি এখানে বৃহৎ আকৃতি রকেট যেটা মহাশূন্যে পাড়ি দেয় সেই ধরনের রকেট সম্পর্কে আলোচনা করছি। এখানে যে চিত্রগুলো রয়েছে এগুলো এক একটা মহাকাশ যাত্রার সময়ের ছবি। তা এখানে দেখতে পাচ্ছ রকেট বিভিন্ন রকমের গঠনের হয়। এটা সম্পূর্ণ গঠনটা, এর মধ্যে উপরে পেলোড রয়েছে, মানে মহাশূন্যে যে জিনিস পাঠানো হচ্ছে সেই জিনিস রয়েছে, মহাকাশচারীরা রয়েছেন, এখানে জ্বালানি রয়েছে, মেন ইঞ্জিন রয়েছে, আর এগুলো সাইড রকেট। মহাকাশে ভূপৃষ্ঠ ছেড়ে ওঠার সময় মূলত সাইড রকেট ব্যবহার করা হয়। এই সাইডে যে রকেটগুলো এগুলো অভিকর্ষ ত্বরণ কাটিয়ে উপরে ওঠার ক্ষেত্রে সাহায্য করে। তারপর প্রয়োজন শেষ হয়ে গেলে রকেটগুলোকে খুলে দেওয়া হয়। ঠিক উপর দিক থেকে দেখলে এইরকম দেখাবে। এখন এই সাইডের রকেটগুলোর সাহায্যে এই উপরের দিকে ত্বরণ লাভ করছে। আবার এই ধরনের গঠনও থাকে, এটা অরিজিনাল ছবি, এটা একটা ডায়াগ্রাম। তো এখানে এটা হলো যেটা স্পেস শাটল বলা হয়, এর সাথে যুক্ত আছে সাইডে দুটো রকেট যুক্ত আছে। সাইডের রকেটগুলোতে হাই থ্রাস্ট সৃষ্টি করার জন্য, উচ্চ ঊর্ধ্বমুখী ঘাত প্রযুক্ত করার জন্য এই রকেটগুলো কাজে লাগানো হয়। এখানে ড্রাই প্রপেলেন্ট থাকে, যেটা শুকনো দাহ্য পদার্থ, মানে জ্বালানি যাকে বলে, এই দুটো সাইডে রকেটে ব্যবহার করা হয়। আর এই যেটা ট্যাঙ্কের মতো দেখাচ্ছে, এটাতে লিকুইড অক্সিজেন থাকে, লিকুইড হাইড্রোজেন থাকে, আর এই পার্টটা এটাতেও থাকে জ্বালানি। মানে যখন প্রথমে ভূপৃষ্ঠ ছেড়ে ওঠার সময় সাইডে রকেট দুটোই কাজে লাগানো হয়, তারপর মহাকর্ষ ক্ষেত্র মোটামুটি কাটিয়ে উঠে গেলে সাইডের রকেটগুলো জ্বালানি শেষ হয়ে যায়, তখন এগুলোকে খুলে দেওয়া হয়। আর এই মাঝখানের যে অংশটা, এটার জ্বালানি কিছুক্ষণ কাজে লাগে। তারপর একেবারে শেষে এই অংশটি থাকে, এই যে উপরের অংশটি, এটা ধরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত গেল, গিয়ে এর মধ্যে পেলোড রয়েছে, ওটা আমি ছবি রেখেছি, সেই ছবিতে দেখাবো। সেই পেলোড অর্থাৎ জিনিসপত্র সব সেখানে পৌঁছে দেওয়া হলো, সেখানে সমস্ত কিছু কাজ সেরে তারপর এই অংশটি ভূপৃষ্ঠে ফিরে আসে। নেক্সট ছবিতে বর্তমানে অত্যাধুনিক একটি রকেট সৃষ্টি করা হয়েছে, যে রকেটটা মানে অবতরণ পদ্ধতিটাই সম্পূর্ণ আলাদা রকম। এখানে পেলোড রয়েছে, এখানে অভিযাত্রীরাও এখানে থাকবেন, এবং এটা কোনো সাইডে রকেটের প্রয়োজন নেই। এই একটা ইঞ্জিনেই উচ্চমানের অত্যন্ত উন্নত মানের জ্বালানি ব্যবহার করা হয়। একটা ইঞ্জিনের সাহায্যে একে মহাশূন্যে পাঠিয়ে দেবে, এবং পেলোড ওখানে পাঠিয়ে দেওয়ার পরে এই রকেটের অংশটি এটা আবার পুনর্ব্যবহার করা যাবে, এটা আবার ফিরে আসবে। এইভাবে ও ল্যান্ড করবে মাটিতে। ল্যান্ড করার সময় আবার নিম্নাভিমুখী রকেটের সাহায্যে যেভাবে ও খাড়াভাবে দাঁড়িয়েছিল সেইভাবে এই স্ট্যান্ডের উপর ভর দিয়ে মাটিতে নামবে। আর উপরের অংশটা যেখানে অভিযাত্রীরা রয়েছেন তারা নামার জন্য এই অংশটা যখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে নিচের দিকে নামবে, তখন প্যারাসুট সিস্টেম ব্যবহার করা হয় ভূপৃষ্ঠে অবতরণের সময়। এই উপরের ঢাকনাটি খুলে গিয়ে প্যারাসুট খুলে যাবে, প্যারাসুটের সাহায্যে গতিবেগ কমানো হবে। তারপর দ্বিতীয়বার ওই প্যারাসুট ছেড়ে দেওয়ার পর দ্বিতীয়বার আবার একগুচ্ছ প্যারাসুট ছাড়া হয়। এইভাবে প্যারাসুটের সাহায্যে গতিবেগ কমিয়ে এটাও শুকনো ভূমিতে অবতরণ করতে পারবে। আর আগের যে ছবিটা দেখালাম ওটা বিমানের মতো কাঠামো ছিল। বিমানের মতো কাঠামো থাকার অর্থ হলো এই বিমানের মতো রানওয়েতে ল্যান্ড করবে। তো এটা এই রকেটটার বর্তমানে ব্যবহার এখনো তেমন বেশি হয়নি, ভবিষ্যতে সম্ভাবনা আছে এর বহুল ব্যবহার হতে পারে। এবার রকেটের অন্তর্গঠন দেখো। রকেটের অন্তর্গঠন বিভিন্ন রকেটের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, এটা একটা আইডিয়াল ছবি ছাড়া আর কিছু নয়।
এখানে দেখাচ্ছে পেলোডটা একেবারে সামনে, এটা সিঙ্গেল রকেট, মানে এর মধ্যে ইঞ্জিন রয়েছে, এর মধ্যে পেলোড রয়েছে। এই ধরনের রকেটও ব্যবহার হয়, বিশেষ করে মঙ্গলে পাড়ি দেওয়ার জন্য যে রকেট পাঠানো হয়েছিল সেটা এই ধরনের গঠন ছিল। তাই এখানে পেলোড রয়েছে, এখানে গ্যাস যেটা জ্বালানি, আর এখানে অক্সিডাইজার ট্যাঙ্ক মানে জারক পদার্থ, এই গ্যাসটা দহনে সাহায্য করবে। এই গ্যাসটা যে কোনো দাহ্য গ্যাস হতে পারে, হাইড্রোজেন হতে পারে, আর এখানে অক্সিডাইজার ট্যাঙ্ক অর্থাৎ লিকুইড অক্সিজেন হতে পারে। তো এই দুটোকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তারপর এই জ্বালানি প্রকোষ্ঠে পাঠানো হবে। এই জ্বালানি প্রকোষ্ঠে এসে এখানে দহন ঘটে এই পিছনের নজল দিয়ে তীব্র বেগে নির্গত হবে। এছাড়া আরো অনেক গঠন দেখাচ্ছি। এটা অরিজিনাল একটা ওই যেটা বিমানের মতো যে মহাকাশযানটা অবতরণ হয় ভূপৃষ্ঠে, তার ছবি দেখানো আছে। এটা পেলোড, মহাশূন্যে যেটা পাঠানো হবে, আর অভিযাত্রীরা থাকেন এই জায়গাতে। আর পিছনে দেখো এর মধ্যেও রকেট ইঞ্জিন রয়েছে, এর মধ্যে জ্বালানি রয়েছে, এবং এই যে রকেট ইঞ্জিন দুটো আর একটা তিনটা পিছনের দিকে আছে, এই দুটো বড়, এটা ছোট, আর সামনের দিকেও রয়েছে নজলের দিকে। এটা অভিমুখ পাল্টানোর জন্য এটা ব্যবহার করা হয়। আর মূল ত্বরণ সৃষ্টি করার জন্য পিছনে রকেটগুলো ব্যবহার করা হয়, বা এটার গতিবেগ কমানোর জন্য তখন সামনের দিকটা পিছনের দিকে ঘুরিয়ে পিছনের দিকটা সামনে এনে আবার তখন এইদিকে থ্রাস্ট প্রয়োগ করা হয়, তার ফলে এর গতিবেগ কমে। আর এই যে যে পাখনাগুলো রয়েছে এগুলো মহাকাশযানটা যখন বিমানের মতো অবতরণ করে তখন ওটার দিক পরিবর্তনের জন্য, অল্টিটিউড চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। আর নিচের দিকে রয়েছে ল্যান্ডিং গিয়ার, বিমানের মতো চাকা রয়েছে, সেগুলো নিচের দিকে ঢাকনা খুলে গেলে ওগুলো বেরিয়ে যায় এবং বিমানের মতো অবতরণ করতে পারে। নেক্সট, হ্যাঁ, এখানে আর একটা গঠন দেখাচ্ছি। এটাতেও দেখো লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে আর এটা জ্বালানি রয়েছে, এই দুটো থেকে পাইপলাইন গিয়ে ওটা পাম্প সিস্টেম থাকে, নির্দিষ্ট অনুপাতে জ্বালানি প্রকোষ্ঠে পাঠানো হয়। জ্বালানি প্রকোষ্ঠে দহন ঘটে এবং দহনের ফলে যে বিপুল চাপে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাস পিছনের ছিদ্র দিয়ে তীব্র বেগে নির্গত হয়। এরপর এই রকেট গ্যাসের উপর ক্রিয়া করে, গ্যাস রকেটের উপর বিপরীতে প্রতিক্রিয়া দেয়, তার ফলে রকেট সামনের দিকে এগিয়ে যায়। এটা একটা ডিটেইল অন্তর্গঠন দেখানো আছে। এই যে সাইডে রকেটটার অন্তর্গঠন দেখো, সাইডে রকেটটাও পুনরায় আবার এই যে ফাঁপা যে কেসিংটা, এটা পুনরায় ব্যবহার করা হয়। এর জন্য লেখা আছে রিইউজেবল আউটার কেসিং, অর্থাৎ এই কেসিংটা যখন ছেড়ে দেয় ওটা নষ্ট হয়ে যায় না, ওটা আবার কোনো সমুদ্রের উপর পড়ে, এইভাবেই মানে মহাকাশযানটা উৎক্ষেপণ করা হয়। কোনো স্থলভাগে পড়লে তো ঘরবাড়ি মানুষজনের উপর পড়বে, তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে, তাই সমুদ্রের উপরে পড়ে। এটাতে দেখো যে জ্বালানিটা ইউজ হচ্ছে, এখানে লেখা আছে সলিড প্রপেল্যান্ট, কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। কঠিন জ্বালানিতে মানে হঠাৎ বিপুল পরিমাণে একটা থ্রাস্ট সৃষ্টি করা যায়। আর একেবারে উপরের অংশে রয়েছে, এটা দেখো লেখা আছে প্রিন্সিপাল প্যারাসুট। এখানে প্যারাসুট রয়েছে, এই অংশটা এই দুদিকের রকেটগুলো যখন খুলে দেওয়া হয়, এগুলো মাটিতে বা সমুদ্রপৃষ্ঠে পৌঁছানোর আগেই প্যারাসুট খুলে যায়। কোনো সমুদ্রে পড়তে পারে বা মরুভূমিতে পড়তে পারে, তো তার আগে প্যারাসুট খুলে যায়, তখন গতিবেগ কমে যায় এবং অনেক ধীরে ধীরে অবতরণ করে। আর যেটা মূল এক্সটার্নাল ট্যাঙ্ক, এটা এক্সটার্নাল ট্যাঙ্ক বলা হয়, নিচের অংশটা এক্সটার্নাল ট্যাঙ্ক। তো এখানে দেখো লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে, এটাতে সামনের অংশে লিকুইড অক্সিজেন রয়েছে, মানে অতিরিক্ত যে জ্বালানি প্রয়োজন সেটা যোগান দেবে এটা। আর এইখানে এই দেখো নজেলের দিকে নোজ রিয়েকশন কন্ট্রোল ইঞ্জিন, সামনের দিকেও কতগুলো ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলো দিয়ে ওই রকেটের পিছনে যেরকম গ্যাস নির্গত হয় সেরকম তীব্র বেগে জ্বালানি দহন ঘটে গ্যাস নির্গত হয়। এটা এর অভিমুখটা পাল্টানোর জন্য, মহাশূন্যে তো আর বায়ু নেই, পাখনার সাহায্যে অভিমুখ পাল্টানো যাবে না, তাই অভিমুখ পাল্টানোর জন্য সামনে এই নোজে যে ইঞ্জিনগুলো রয়েছে এই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়।
আর এখানে যাত্রীরা থাকেন, এই যে ক্রিউ, ক্রিউ এক্সারসাইজ, যাত্রীরা এখানে থাকেন, ক্রিউ। আর এখানে পেলোড, এই পেলোড পৌঁছানো হয় মহাশূন্যে, যে জিনিসগুলো পৌঁছে দেওয়া হবে। আর পিছনের দিকে এটা মূল যানটার ইঞ্জিন। এবার তোমাদেরকে রকেটের গতির থিওরিটা বুঝাই। দেখো এখানে আমি একটা আইডিয়াল ছবি এঁকেছি। আমি ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে ওঠার সময় রকেটের গতি বা ত্বরণ কিরকম হবে সেটা ক্যালকুলেশন করব। তা রকেটের এই ছবিটাতে আমি বাম দিকে দেখিয়েছি যে চিহ্নগুলো, সেগুলো বলছি। রকেটটার কোনো ওঠার মুহূর্তে কোনো এক সময় এর ভর ছিল ধরো এম, সেটাই আমি ধরছি রকেটের প্রাথমিক ভর এম। এবার ডিটি সময়ে নির্গত গ্যাসের ভর ডিএম, মানে ডিটি সময়ে ডিএম ভরের গ্যাস নির্গত হচ্ছে, একটা নির্দিষ্ট হারে তো গ্যাস নির্গত হচ্ছে দহনের ফলে। তো ডিটি সময়ে যে গ্যাসটা নির্গত হচ্ছে তার ভর ডিএম। তাহলে ডিটি সময় পর রকেটের ভর কত হবে? কমে যাবে, এম মাইনাস ডিএম হবে। এবার রকেটটা ওই ডিটি সময় আগে, অর্থাৎ প্রাথমিক যখন ভর ছিল এম, সেই সময় রকেটের বেগ ছিল ভি। তাহলে ডিটি সময় পরে তো রকেটের বেগ বাড়বে, যেহেতু জ্বালানি দহন ঘটছে, ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হচ্ছে, মানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে। রকেট জ্বালানির উপর ক্রিয়া করছে, জ্বালানি রকেটের উপর প্রতিক্রিয়া দিচ্ছে, এর ফলে রকেট ঊর্ধ্বমুখী বল অনুভব করছে। আর এই ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলের জন্য রকেটের বেগ ক্রমশ বাড়বে। তাই ডিটি সময় পরে বেগ ধরো ডিভি বৃদ্ধি পেয়েছে, বেগ বেড়ে হয়েছে ভি প্লাস ডিভি। তাই লিখেছি ডিটি সময় পরে রকেটের বেগ ভি প্লাস ডিভি। আর একটা তথ্য জানা থাকবে, রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ ইউ। রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ ইউ, মানে রকেটে যারা অভিযাত্রী আছেন তারা পর্যবেক্ষণ করবেন যে রকেট, মানে কম্পিউটার সিস্টেমের সাহায্যে পর্যবেক্ষণ করবেন যে গ্যাসটা ইউ বেগে নির্গত হচ্ছে। কিন্তু গ্যাসটা প্রকৃত বেগ কত হবে? এটা তো রকেটের সাপেক্ষে বেগ, আর রকেট তো নিজেই গতিশীল। তাহলে রকেটের ঊর্ধ্বমুখী বেগ যদি ভি হয়, রকেটের সাপেক্ষে গ্যাসের নিম্নাভিমুখী বেগ যদি ইউ হয়, তাহলে গ্যাসের প্রকৃত বেগ তুলনায় কম হবে। কারণ গ্যাসটা যে বেগে নির্গত হচ্ছে, প্রকৃত প্রকৃত বেগ নিচের দিকে যত, রকেট তো আবার দূরের দিকে চলে যাচ্ছে, তাহলে রকেটের সাপেক্ষে বেগটা, গ্যাসের বেগটা বেশি মনে হবে, কিন্তু গ্যাসের প্রকৃত বেগ তার তুলনায় কম হবে। এটা আপেক্ষিক বেগের ধারণা থেকে পাওয়া যায়। তাই এটা রকেটের প্রকৃত বেগ হবে ইউ মাইনাস ভি। প্রয়োজনে এটা ক্যালকুলেশন করে দেখানো যায়, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। মনে করো রকেটের প্রকৃত বেগ ক্যাপিটাল ভি, তাহলে এখানে গ্যাসের প্রকৃত বেগ ক্যাপিটাল ভি, তাহলে রকেটের সাপেক্ষে গ্যাসের বেগ ইউ সমান কি হবে? এটা আপেক্ষিক বেগ, ইউ সমান হবে রকেটের প্রকৃত বেগ মাইনাস গ্যাসের প্রকৃত বেগ মাইনাস রকেটের বেগ। তো রকেটের বেগটা তো ঊর্ধ্বমুখী, তাহলে নিচের দিকটা যদি ক্যাপিটাল ভিটা আমি পজিটিভ ধরি নিচের দিকটা, তাহলে উপরের দিকের বেগটা অবশ্যই নেগেটিভ হবে। তাই আপেক্ষিক বেগ বের করানোর সময় ওটা মাইনাস ভি লিখতে হবে, মাইনাস ভি। তাহলে এখান থেকে পাচ্ছি ভি প্লাস ভি। এবার রকেটের প্রকৃত বেগ আমরা কি করে পাবো? রকেটের প্রকৃত বেগ ক্যাপিটাল ভি ইকুয়াল টু, দেখো ইউ মাইনাস ভি, এটা পাওয়া যাচ্ছে। এই জন্য রকেটের প্রকৃত বেগ পেলাম এটা। আবার বলছি, এই রকেটের প্রকৃত বেগ না, গ্যাসের প্রকৃত বেগ। আবার বলছি, গ্যাসটা রকেটের সাপেক্ষে ইউ বেগে নির্গত হচ্ছে, কিন্তু রকেট তো উপরের দিকে গতিশীল, তাহলে রকেটের সাপেক্ষে বেগটা আপাতত বেশি মনে হচ্ছে, গ্যাসের বেগ তুলনায় তার থেকে কম হবে, সেটা আমি দেখাচ্ছি। ধরে নিলাম রকেটের থেকে যে গ্যাসটা নির্গত হচ্ছে সেই গ্যাসের প্রকৃত বেগ ভি, অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো দর্শক ধরো রয়েছে, তার মনে হবে যে গ্যাস ক্যাপিটাল ভি বেগে নিচ দিকে নির্গত হচ্ছে। এবার রকেটের সাপেক্ষে যেটা বেগ সেটা তো আপেক্ষিক বেগ, তাই আপেক্ষিক বেগের ধারণা কাজে লাগাচ্ছি। রকেটের সাপেক্ষে গ্যাসের বেগ ইউ ইকুয়াল টু গ্যাসের প্রকৃত বেগ মাইনাস রকেটের বেগ। রকেটের বেগটা নেগেটিভ দিলাম এই কারণে, আমি ক্যাপিটাল ভিটা যদি পজিটিভ ধরি তাহলে উপরের দিকে রকেটের বেগটা নেগেটিভ হবে, তাই ভিটা নেগেটিভ চিহ্ন হয়েছে। তা আপেক্ষিক বেগ তো যার সাপেক্ষে বেগ সেটা বিয়োগ হয়, এই জন্য বিয়োগ চিহ্ন হয়েছে। তাহলে ভি প্লাস ভি। এখন গ্যাসের প্রকৃত বেগ ক্যাপিটাল ভি সমান কি হবে?
ইউ মাইনাস ভি। তাই আমি লিখেছি ডিএম ভরের গ্যাসটার বেগ নিচের দিকে ইউ মাইনাস ভি, এটা প্রকৃত বেগ গ্যাসের। তাই এখানে লেখা হয়েছে নির্গত গ্যাসের প্রকৃত বেগ ইউ মাইনাস ভি। এবার ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন লক্ষ্য করো। ডিটি সময় পরে যে ভরবেগ মাইনাস ডিটি সময় আগে যেটা ভরবেগ, এটাই হবে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ কি হবে? অন্তিম ভরবেগ হবে ওই এম মাইনাস ডিএম ভরের রকেটটার ভরবেগ, তার সাথে যোগ হবে ডিএম ভরের গ্যাসের ভরবেগ, কারণ ডিএম ভরের গ্যাস তো বেরিয়ে গেছে, তাহলে অন্তিম ভরবেগের ক্ষেত্রে দুটোর ভরবেগ যোগ করতে হবে। আর প্রাথমিক ভরবেগ হবে এমভি, তখন তো গ্যাস নির্গত, আমি ধরে নিচ্ছি যে ডিএম ভরের গ্যাসটা এর ভিতরেই আছে, তাহলে নির্গত হয়নি, তাহলে প্রাথমিক ভরবেগ হবে এমভি আর অন্তিম ভরবেগ হবে এম মাইনাস ডিএম ভরের রকেটটির ভরবেগ প্লাস এই ডিএম ভরের গ্যাসের ভরবেগ। তাই দেখো এম মাইনাস ডিএম ভরের রকেটের ভরবেগ বের করেছি এম মাইনাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি, কারণ রকেটটার বেগ তখন হয়ে গেছে ভি প্লাস ডিভি, তাহলে ভর ইন্টু বেগ, ভরবেগ, এটা হলো রকেটের ভরবেগ। আর গ্যাসের ভরবেগ যেহেতু নিচের দিকে, তাই গ্যাসের ভরবেগটা নেগেটিভ হবে। এখানে আমি যোগ করছি এর ভরবেগ আর এর ভরবেগ যোগ করছি, কিন্তু রকেটের ভরবেগটা ঊর্ধ্ব দিকে যদি পজিটিভ ধরি, তাহলে গ্যাসের ভরবেগ তো নিচের দিকে, এটা নেগেটিভ ধরতে হবে। তাই এটা মাইনাস ডিএম ইন্টু গ্যাসের বেগ ইউ মাইনাস ভি, এটাই হলো অন্তিম ভরবেগ। এই দুটো পদ মিলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ এমভি, তাহলে মাইনাস এমভি হলো। এবার গুণ করেছি, এখানে এম দিয়ে গুণ করেছি পুরোটাকে, তাই পেলাম এমভি প্লাস এম ডিভি। তারপর ডিএম দিয়ে গুণ করেছি এই দুটোকে, তাই পেলাম মাইনাস ভি ডিএম মাইনাস ডিএম ডিভি। আর ডিএম দিয়ে এটাকে গুণ করেছি, মাইনাস চিহ্ন আছে, তাই পাচ্ছি প্রথমে মাইনাস ইউডিএম, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ভিডিএম, আর শেষে রয়েছে মাইনাস এমভি। এখানে দেখো প্লাস এমভি মাইনাস এমভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস ভিডিএম প্লাস ভিডিএম ক্যান্সেল হয়ে যাচ্ছে বিয়োগের ফলে। আর এখানে ডিএম ডিভি, ডিএমটাও অতি ক্ষুদ্র ভর, মানে ডিটি একটা অতি ক্ষুদ্র সময় ধরছি কলন বিদ্যার নিয়ম অনুযায়ী, তাহলে ডিটি সময়ে নির্গত গ্যাসের ভরটাও অতি ক্ষুদ্র, আর যে পরিমাণ গতিবেগ বৃদ্ধি পাচ্ছে এটাও অতি ক্ষুদ্র, এইভাবে ধরে নেওয়া হচ্ছে কলন বিদ্যার নিয়মে। তাই ডিএম ডিভি যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে আমরা ধরতে পারি ডিএম ডিভি গুণফলটা নগণ্য হবে, কারণ অতি ক্ষুদ্র দুটো রাশির গুণফল আরো ক্ষুদ্র হয়ে যায়। দুটো ভগ্নাংশ দশমিক সংখ্যা গুণ করে দেখবে যে গুণফলটা সংখ্যাগুলির চাইতেও অনেক কম হয়। তাহলে পড়ে রইল এম ডিভি মাইনাস ইউডিএম, এই যে এম ডিভি মাইনাস ইউডিএম। তাহলে ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন ডিপি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, সময়ের সাপেক্ষে ডিপি বাই ডিটি, মানে এটা পড়া হবে ডিপি ডিটি। তো বাম পক্ষটা যদি ডিপি ডিটি হয়, অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ আকারে দেখায়, তাহলে ডান পক্ষটাও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, মানে সেই ডিটি দিয়ে উভয় পক্ষকে ভাগ করার মতো ভাবো। কিন্তু এটা অ্যাকচুয়ালি কলন বিদ্যার নিয়মে ভাগ বলে না, এটা বলা হবে টি এর সাপেক্ষে অবকলন ফর্মে দেখিয়েছি, তাহলে ডান পক্ষটাও টি এর সাপেক্ষে অবকলন ফর্মে দেখাবো। তো এম তো ধ্রুবক, তাহলে এখানে অবকলন ফর্মটা হবে ডিভি ডিটি, এমটা বাইরে থাকবে ডিভি ডিটি। আর দ্বিতীয় পদটা ইউ, ইউ নির্দিষ্ট বেগে গ্যাসটা নির্গত হচ্ছে, ইউটাও ধ্রুবক, তাই ইউটা বাইরে থাকবে, ডিএম ডিটি হবে। এবার রকেটের উপর ঊর্ধ্বমুখী ঘাত কত দরকার? রকেটটা যদি উপরের দিকে গতিশীল করতে হয়, তাহলে রকেটের যা ওজন সেই ওজনের সমান বিপরীতমুখী বল প্রয়োগ করতে হবে, তবে উপরের দিকে গতিশীল হবে। তাই আমি ধরে নিচ্ছি উপরের দিকে ঘাত এফ ইকুয়াল টু মাইনাস এমজি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল সমান ভরবেগের পরিবর্তনের হার হয়, তাই এফ ইকুয়াল টু লিখেছি ডিপি ডিটি, এফ এর জায়গায় মাইনাস এমজি আর ডিপি ডিটির জায়গায় এই রাশিটা। এবারে আমার দরকার রকেটের ত্বরণ। রকেটের বেগ ধরেছিলাম প্রথমে ভি, তাহলে রকেটের ত্বরণ কত হবে? ডিভিডিটি। তাই এখান থেকে ডিভিডিটিকে আলাদা করব। এম ডিভিডিটিকে যদি ডান পক্ষে রাখি, ইউ ডিএম ডিটিকে যদি বাম পক্ষে আনি, তখন কি হয় সেটাকে ঘুরিয়ে লিখলে এম ডিভিডিটি ইকুয়াল টু ইউ ডিএম ডিটি, এইদিকে এলে প্লাস হয়ে যাবে, এই দেখো এটা কিছু নেই, মানে প্লাস হয়ে গেছে, ইউ ডিএম ডিটি মাইনাস এমজি, মানে বাম পক্ষটাকে ডান পক্ষে ঘুরিয়ে লিখলাম।
ইউ ডিএমডিটি কে বাম দিকে আনলাম, তারপর যেটা পেলাম তার বাম পক্ষটাকে ডান পক্ষে, ডান পক্ষটাকে বাম পক্ষে লিখলাম, কারণ আমার ডিভিডিটি বের করার দরকার। এবার উভয় দিকে আবার এম দিয়ে ভাগ করে দিলে ডিভিডিটি সমান এটা ইউ বাই এম হয়ে যাবে, আর এটাকে এম দিয়ে ভাগ করার ফলে এম চলে যাচ্ছে, মানে বাম দিকটা এম দিয়ে ভাগ করলাম, ডান দিকেও এম দিয়ে ভাগ হবে, ডান দিকে দুটো পদকে এম দিয়ে ভাগ হবে, এখানে এম নেই তাই হয়ে যাচ্ছে ইউ বাই এম, আর এখানে এম আছে, এম দিয়ে ভাগ করার ফলে এম চলে যাচ্ছে। আর এটাই হলো রকেটের ত্বরণ ডিভিডিটি, এটাই ফর্মুলা। অতএব ভূপৃষ্ঠ থেকে ওঠার মুহূর্তে রকেটের ত্বরণ ডিভিডিটি ইকুয়াল টু ইউ বাই এম ডিএমডিটি মাইনাস টি। এখানে তোমাকে দেওয়া থাকবে রকেটের প্রাথমিক ভর দেওয়া থাকবে, গ্যাস নির্গমনের হার দেওয়া থাকবে, অর্থাৎ ডিএমডিটিটাই দেওয়া থাকবে, হয়তো বলা আছে সেকেন্ডে এত কেজি গ্যাস নির্গত হয় এরকম বলা আছে, তো ডিএমডিটির জায়গায় সেই মানটা বসাতে হবে। আর গ্যাসের রকেটের সাপেক্ষে গ্যাস নির্গমনের বেগ ইউটা দেওয়া থাকবে। তাহলে জি তো আমাদের জানা, রকেটের ত্বরণ আমরা বের করে নিতে পারবো। এবার মহাশূন্যে যখন রকেটটা গতিশীল থাকবে, ইঞ্জিন চালু থাকবে, সেই অবস্থায় অভিকর্ষজ ত্বরণ থাকবে না, অর্থাৎ জি জিরো হবে। তখন আমরা জি এর জায়গায় জিরো বসালে পাই ডিভিডিটি ইকুয়াল টু ইউ বাই এম ডিএমডিটি, অর্থাৎ মহাশূন্যে রকেটের ত্বরণ ডিভিডিটি ইকুয়াল টু ইউ বাই এম ডিএমডিটি। এটা অবশ্য আলাদাভাবেও প্রমাণ করা যায়। আমি আলাদাভাবে মহাশূন্যে যখন রকেটটা গতিশীল তখন ভরবেগের সংরক্ষণ নীতিকে কাজে লাগিয়ে এটা প্রমাণ করতে পারি, বা ভূপৃষ্ঠ থেকে ওঠার সময় যে ফর্মুলাটা পাই সেই ফর্মুলাতে জি ইকুয়াল টু জিরো বসালেও মহাশূন্যে রকেটের গতি ক্ষেত্রে ত্বরণটা বের করতে পারি। তাহলে তোমরা আবার বেশ কয়েকবার দেখবে, দেখার পরে এটা খাতায় লিখবে।